আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত কুমিল্লা। আমি আজকে আপনাদের সামনে আমাদের সমাজে স্বামী এবং স্ত্রী, স্ত্রী এবং স্বামী বিভিন্ন ধরনের ঝামেলা হয়। ঝামেলা হওয়ার পরবর্তীতে আদালতে গিয়ে একটা যৌতুকের মামলা করে দেয়। আমি এই যৌতুক নিরোধাইন এবং তার মিথ্যা মামলার প্রতিকারটা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। অনেকেই মনে করে যে এই যৌতুক নিরোধ আইনে যদি মামলা করে, এই মামলাটার বিপরীতে যদি মিথ্যা হয় মামলাটা, তারপরেও আপনাদের কিছু করার থাকবে না। কিন্তু না, এই আইনে স্পষ্টভাবে বলা হয়েছে যে যৌতুক নিরোধ আইনে যদি কেউ মিথ্যা মামলা করে আপনারা কি প্রতিকার নিতে পারবেন। আজকে আলোচনার বিষয় হচ্ছে যৌতুক নিরোধ আইন এবং মিথ্যা মামলায় এই আইনি প্রতিকার। আমরা বাংলাদেশে এমন একটা পরিস্থিতি একটা সময় তৈরি হয়েছিল যে যৌতুকের জন্য স্বামী তার স্ত্রীকে বা স্বামীর পরিবার স্ত্রীকে প্রচণ্ড নির্যাতন করতো। হয়তো বর্তমান সময়ে এরকম দেখা যাচ্ছে না, কিন্তু একটা সময়ে এমনটা হয়েছিল। তখন সরকার 2018 সালে সরকার অন্য আরেকটা আইনকে পরিবর্তন করে যৌতুক নিরোধ আইন 2018 একটা আইন করে, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে বর্তমানে এই আইনে আবার প্রচুর মিথ্যা মামলা হচ্ছে। এটা কিন্তু বাস্তব। আপনারা বিশ্বাস করেন আর না করেন আমার কথাগুলা, যারা এই সমস্যার সম্মুখীন, অর্থাৎ যার স্ত্রী যার নামে মিথ্যা মামলা করেছে, সে ভালোভাবে ফিল করতে পারবেন যে কতটুকু সত্য মামলা আর কতটুকু মিথ্যা মামলা হয়। আসলে যৌতুক নিরোধ আইনে মিথ্যা মামলাটা একটা স্বাভাবিক বিষয়। শুধুমাত্র কিছু উপাদান থাকলে, ডকুমেন্ট থাকলেই স্বামী তার স্ত্রীর নামে বা স্ত্রী তার স্বামীর নামে, আমি বারেবার বলতেছি স্বামী তার স্ত্রীর নামে, স্ত্রী তার স্বামীর নামে, মানে ব্যাপারটা এরকম যে যৌতুক কিন্তু শুধুমাত্র স্বামী তার স্ত্রী থেকে চাবে, স্ত্রী স্ত্রীও তার স্বামী থেকে চেতে পারে। এই বিষয়টাতে কিন্তু মানে আপনাদের জানতে হবে যে এই আইনে যে আমার বিরুদ্ধে যেমন আমার স্ত্রী মামলা করতে পারবে, আমিও কিন্তু আমার স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে পারবো। এটা উভয় ক্ষেত্রেই প্রযোজ্য, এবং এটা এই ক্ষেত্রে একটা মজার আইন যে অনেক সময় স্ত্রীর বিরুদ্ধেও স্বামী যৌতুকের মামলা করে দেয়। এখন কথা হচ্ছে যে এই মামলাগুলার বিপরীতে, মিথ্যা মামলার বিপরীতে আপনাদের কোনো প্রতিকার আছে কিনা? অবশ্যই প্রতিকার আছে। আমি একটু আলোচনা করি, সেই বিষয়টা আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। দেখেন, বাংলাদেশে যৌতুক নিরোধ আইন 2018, এই আইনটা 1980 সালে, এই আইনটা 1980 সালের একটা আইনকে এটা সময় উপযোগী করে এবং যৌতুকটাকে একটা নির্দিষ্ট আইনে রূপান্তরিত করে বাংলাদেশে যৌতুক নিরোধ আইন করা হয়। এবং এই বিষয়টাতে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বনিম্ন 1 বছর পর্যন্ত কারাদণ্ড নির্ধারণ করা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যে স্বামী বা স্ত্রীর কাছে সত্যিকার অর্থে যৌতুক চেয়েছে, তাহলে তার সর্বনিম্ন 1 বছর পর্যন্ত কারাদণ্ড হবে, সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ড হবে। অর্থদণ্ড হবে সেটা সেটা 50,000 টাকা, এবং উভয় দণ্ডও হতে পারে। এখন কথা হচ্ছে যে এই অপরাধটা জামিনযোগ্য, এই অপরাধটা জামিন অযোগ্য অপরাধ, আমলযোগ্য অপরাধ, এবং এইটা আপোষ করা যাবে। অর্থাৎ স্বামী স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মামলা করলো, অথবা স্বামী পরিবারের সাথে বিরুদ্ধে মামলা করলো, অথবা স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করলো। এখন কথা হচ্ছে যে এই আইনে যদি মামলা করে, এটা ইচ্ছা করলে মামলার যে কোনো স্টেজে মামলাটা আপোষ করে নেওয়া যাবে। এই বিষয়টার একটা ব্যাপার আছে। অথবা আপনি স্বামী অথবা স্ত্রী আপোষের শর্তেও জামিনটা দাবি করে আদালত থেকে জামিন নিতে পারে, এবং পরবর্তী ডেটের আগে স্ত্রীর সাথে বা স্বামীর সাথে বসে বিষয়টা আপোষ করে নিলে আদালত এই ক্ষেত্রে কোনো ধরনের বাধা বিপত্তি দিবে না। এখন কথা হচ্ছে যে এই যৌতুক আইনটা এই যৌতুক আইনটাতে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা দেখতে হবে যে এরকম যে মুসলিম ব্যতিক্রমটা আসলে ধর্মীয় বিষয়ে, যে যেমন উপহার উপটকন এগুলো দেওয়া হয়ে থাকে, এগুলো কি যৌতুকের অংশ কিনা? না, এগুলো যৌতুকের অংশ নয়। হিন্দু আইনে হিন্দুরা তার কন্যাকে বিয়ে দেওয়ার সময় বিভিন্ন ধরনের একবারেই কিছু যৌতুক দিয়ে বা কিছু
স্বর্ণগহনা বা অন্যান্য জিনিসপত্র দিয়ে বিদায় করে দেয়। পরবর্তীতে হিন্দুরা কিন্তু তার পৈতৃক তার পিতার কাছ থেকে তেমন কোনো কন্যা, তেমন কোনো সম্পত্তি পায় না। এবং মুসলমান ক্ষেত্রেও যে শরীয়তের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় কিন্তু এই যৌতুক আইনের সাথে যাবে না। শরীয়তে যেটা বলা আছে শরীয়ত অনুযায়ী হবে, যৌতুক নিরোধ আইনে সেটা থাকবে না। এখন মুসলিম ব্যক্তিগত আইন অর্থাৎ শরীয়ত অনুযায়ী দেনমোহর বা দেনমোহরানা যৌতুক হিসেবে গণ্য হবে না। আপনি দেখেন মুসলিম যে আমরা মুসলমান, আমাদের বিয়ে করার সময় আগে থেকেই কিন্তু একটা দেনমোহর নির্ধারিত হয়ে থাকে। এই দেনমোহর নির্ধারিত, যেমন 2 লক্ষ টাকা, 50,000 টাকা উসুল, এই যে টাকাটা, এটা কিন্তু দেনমোহরের অংশ হিসেবেই গণ্য হবে। এটা কোনোভাবে যৌতুকের অংশ হিসাবে গণ্য হবে না বা যৌতুক হিসাবে বলাও যাবে না আদালতে। তাইলে এটা আবার হিন্দুদের ক্ষেত্রে ওই রকম যদি কিছু কিছু থাকে সেটাকে আপনি যৌতুক হিসাবে নিতে পারবেন না। এছাড়া বিয়ের উপহার, যদি বিয়ের উপহার হয় তো এগুলোও যৌতুক হিসাবে নেওয়া যাবে না। আবার আরেকটা ক্ষেত্রে যে যদি দাবি করা উপহার হয়, যেমন যে আমাকে এটা দিতে হবে, ওইটা দিতে হবে, তো এইগুলো আবার যৌতুকের ভিতরে যাবে। তবে এই জায়গায় আইন অনুযায়ী একটা বিষয় বলা আছে যে উপহারের যদি দাবি ছাড়াও উপহার দেওয়া হয় তাহলে 500 টাকার যদি কম হয় উপহারের মূল্য, তাহলে এটা যৌতুক হিসাবে দাবি করা যাবে না। এবং 500 টাকার উপরে হলে যৌতুক হিসাবে দাবি করে। তবে এক্ষেত্রে যদি যৌতুকটা দাবি করে নিয়ে থাকে তাহলে এটাকে যৌতুক হিসাবে গণ্য করা যাবে। মজার বিষয় হচ্ছে যে এই যৌতুকের আইনটাতে আপনি স্বামী যেমন স্ত্রীর কাছে দাবি করবে, স্ত্রীও কিন্তু স্বামীর কাছে দাবি করতে পারে, যৌতুক দাবি করতে পারে। এখন এটা আপনি যেভাবেই সংজ্ঞা করেন, যেভাবেই ব্যাখ্যা করেন, উভয়ের উপরেই কিন্তু পড়বে, এটা মাথায় নিতে হবে। এবং ওভাবে ইচ্ছা করলে আপনারাও আইনগত ব্যবস্থা নিতে পারবেন একে অপরের প্রতি। শাস্তি, এই আইনটাতে শাস্তির বিধানটা হচ্ছে আসলে একটু বোঝার চেষ্টা করতে হবে। শাস্তিটা আপনার যৌতুকের যদি লেনদেন বা একে অপরের উপরে দাবি করে, আপনি যৌতুক লেনদেন হয়ে গেল সেটার জন্য শাস্তি হতে পারে। আবার একে অপরকে দাবি করে, প্রেশার করে, চাপ দেয়, যেমন স্ত্রীকে তার স্বামী, স্বামীকে তার স্ত্রী প্রেশার করে বা পরিবারকে প্রেশার করে, তখন এটা যদি প্রমাণ করা যায় এবং প্রমাণ করার পরে আপনার এমন একটা পরিস্থিতি হলো যে সন্দেহাতীতভাবে প্রমাণিত হইল যে আসলেই স্ত্রীর কাছে স্বামী অথবা স্বামীর কাছে স্ত্রী যৌতুক দাবি করেছে, তখন সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ড, সর্বনিম্ন 1 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা সহ উভয় দণ্ড হতে পারে। এবং নির্যাতনজনিত শাস্তির ব্যাপার আরেকটা আছে। যদি এটা তো যৌতুকটা দাবি করেছে, চাপ দিয়েছে, কিন্তু শারীরিকভাবে একে অপরকে মারধর করে নাই, যদি এমনটা হয় নির্যাতনজনিত বিষয় থাকে, তখন যৌতুকের কারণে এটা আবার চলে যাবে নারী ও শিশু নির্যাতন দমন আইন। সেটা 2000 সালের আইন এবং সংশোধন হয় 2003 সালে। যৌতুকের কারণে নারী নির্যাতন বা মৃত্যু ঘটাইলে, যৌতুকের জন্য নারী নির্যাতন সহ যদি মৃত্যুও ঘটায় ফেলে, তাহলে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-2003 মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে। অর্থাৎ যৌতুকের জন্য কেউ কারো মেরে ফেলে, তখন এটা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মৃত্যুদণ্ডও দিতে পারে আদালত, অথবা যাবজ্জীবন দিবে। তো এখন কথা হচ্ছে ওই যে আমার প্রথমে বক্তব্য হেডলাইনে ছিল যে মিথ্যা মামলা যদি করে এইটার কি কোনো প্রতিকার আছে কিনা। দেখেন, আমি একটাই কথা বলি যে মিথ্যা মামলা বিষয়ে প্রত্যেকটা আইনের পাশাপাশি ওই আইনে একটা ধারা দিয়ে দেয় যে আইনে মিথ্যা মামলা হলে ওই আইনে যেমন মামলা করা যাবে। এখন মিথ্যা মামলায় কেউ যদি ক্ষতি করার উদ্দেশ্যে যৌতুকের জন্য মিথ্যা মামলা করে, তাহলে তার সর্বোচ্চ কারাদণ্ড হতে পারে 5 বছর পর্যন্ত এবং অর্থদণ্ড, উভয় দণ্ড হতে পারে। এবং যৌতুকের মামলাটা করার নিয়ম বা সময়টা আপনার সাধারণত যৌতুকের মামলা 1 বছরের ভিতরেই করতে হবে। 1 বছরের বেশি হয়ে গেলে এই জায়গায় প্রমাণ করাটাও কষ্ট হয়। একটা বিষয় আছে যে আপনি যত তাড়াতাড়ি ঘটনা হওয়ার তার সাথে সাথে মামলা করাটা উত্তম, যেহেতু ফৌজদারি মামলায় কোনো তামাদি থাকে না, তারপরেও ঘটনা হওয়ার সাথে সাথে সাক্ষ্য প্রমাণ পাওয়ার জন্য তাড়াতাড়ি মামলাটা করাটা উত্তম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং আমার পেজটা ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।
যদি আরও বিস্তারিত তথ্য জানতে ইচ্ছা করে তাহলে আমাকে ফোন দিবেন। ধন্যবাদ সবাইকে।